আমি আলোচনা করব ক বিভাগ, খ বিভাগ এবং তোমাদের এমসিকিউ প্রশ্ন নিয়ে। প্রথমেই শুরু করা যাক ক বিভাগ থেকে। ক বিভাগে তোমাদের হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আসে। যেমন প্রশ্নগুলো এরকম থাকে, যেমন অর্থায়ন কি। অর্থায়নের হচ্ছে প্রতিষ্ঠানের অর্থের সংগ্রহ করা, পরিকল্পনা করা এবং তার ব্যবহার ও নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। যেহেতু পরীক্ষার বেশি দিন নেই, আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করলেই আশা রাখি কমন পাবো। ব্যবসায় অর্থায়ন কি। ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করতে হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকে বোঝায়। সরকারি অর্থায়ন কি। সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়। প্রাইভেট অর্থায়ন বা বেসরকারি অর্থায়ন কি। সরকারি অর্থায়ন ছাড়া অন্য যে কোনো প্রকার অর্থায়নকে প্রাইভেট অর্থায়ন বলে। পারিবারিক অর্থায়ন কি। পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পারিবারিক অর্থায়ন বলে। ব্যক্তিগত অর্থায়ন কি। একজন ব্যক্তি বা একটি পরিবারের বাজেট, বিনিয়োগ, অবসর পরিকল্পনা এবং আর্থিক সিদ্ধান্তের ব্যবস্থাপনাকে ব্যক্তিগত অর্থায়ন বলে। তহবিল বন্টন কি। তহবিল বন্টন হচ্ছে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ, ঋণদাতাকে সুদ ও সরকারের কর প্রদান করাকে বোঝায়। লভ্যাংশ নিট মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয়। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইচএসসি এবং এডমিশনের জন্য নিয়মিতই আসে। কাম্য মূলধন কাঠামো কি। যে মূলধন কাঠামোতে মূলধন বেশ সর্বনিম্ন হয় তাকে কাম্য মূলধন কাঠামো বলে। লভ্যাংশ সিদ্ধান্ত কি। নিট মুনাফার কত অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে এবং কত অংশ সংরক্ষিত মুনাফা হিসেবে ব্যবসায় রেখে দেওয়া হবে তার নির্ধারণ করাকে লভ্যাংশ সিদ্ধান্ত বলা হয়। সংরক্ষিত মুনাফা কি। হ্যাঁ, এটা বললাম আমরা। পোর্টফোলিও কি। পোর্টফোলিও হচ্ছে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকেই পোর্টফোলিও বলে। পোর্টফোলিও নীতি কি। এটা হচ্ছে অর্থ সংস্থানের একটি নীতি। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি মাত্র সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাসের কৌশলকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলে। তো আমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে যে পোর্টফোলিও দ্বারা কি করা হয়। এটা হচ্ছে ঝুঁকি হ্রাস করা হয়। তারল্য কি। কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে। তারল্য ও মুনাফার নীতি কি। এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য রক্ষা করার জন্য যে নীতি তারল্য ও মুনাফা। যেমন যদি আমরা তারল্য বলতে নগদ অর্থ হাতে রাখাকে বোঝায়। যদি নগদ অর্থ আমরা হাতে বেশি রাখি তাহলে মুনাফা আমাদের কম হবে, কারণ হচ্ছে আমরা বিনিয়োগ কম টাকা করব। তাই তেমন ভাবে হচ্ছে তোমরা তারল্য যদি হাতে কম রাখো তাহলে হচ্ছে মুনাফা বেশি অর্জন করতে পারবে, বিনিয়োগ বেশি করতে পারবে, কিন্তু স্বল্প মেয়াদী যে দায় পরিশোধ করতে হয় আমাদের, যেমন ভাড়া বা পাওনাদারের বিল, তো এগুলা করতে আমরা পারবো না। একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কি। সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ কি। ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা বা শেয়ার প্রতি আয় বৃদ্ধি করাকে বোঝায়। ইপিএস, আর্নিং পার শেয়ার। সম্পদ সর্বাধিকরণ কি। একটি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকেই সম্পদ সর্বাধিকরণ বলে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ খ বিভাগের প্রশ্ন তোমাদের বলে দিব, যেগুলো হচ্ছে প্রিভিয়াস বোর্ডে এসেছে। যেমন ব্যবসায় নৈতিকতা কি। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা কি। তোমরা পোস্ট করে এটি পড়ে নিতে পারো। অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি বলা হয় কেন। এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি অর্থায়ন বলতে কি বোঝায়। সরকার তার মূল্য লক্ষ্য অর্জনে কিভাবে অর্থায়নকে করে থাকে। সরকারি ও বেসরকারি অর্থায়নের দুটি পার্থক্য লেখো। প্রথম হচ্ছে একটি দেশের অর্থ সামাজিক কল্যাণ সাধনের জন্য সরকার যে অর্থায়ন করে থাকে তাই হচ্ছে সরকারি অর্থায়ন। অপরদিকে সরকারি অর্থায়ন ছাড়া যে কোনো ধরনের অর্থায়নই হচ্ছে বেসরকারি অর্থায়ন। দ্বিতীয়ত হচ্ছে অর্থায়নের ব্যয়ের সাথে আয়ের সমন্বয় সাধন করা হয় সরকারি অর্থায়নে, কিন্তু বেসরকারি অর্থায়নে সাধারণত আয়ের সাথে ব্যয়ের সমন্বয় সাধন করা হয়। এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছে। তহবিল সংগ্রহ বলতে কি বোঝায়। তহবিল সংগ্রহ বলতে কি বোঝায়। তহবিল সংগ্রহ বলতে তহবিলের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে বোঝায়। মূলধন বাজেটিং কেন করা হয়। এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি ভালো করে দেখবা। বিনিয়োগ সিদ্ধান্ত কি।
ব্যয় সিদ্ধান্তের উপর নামই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা কেন জরুরি? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখতে পারো। তবে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা না বলে তোমাদের অনেক সময় চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে পারে। এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে তোমাদের। তারল্য বলতে কি বোঝায়? তহবিল বন্টন বলতে কি বুঝো? তারল্য ও মুনাফার মধ্যে কি রূপ সম্পর্ক? এটি হচ্ছে বিপরীত সম্পর্ক। তারল্য ও মুনাফার নীতি ব্যাখ্যা করো। তার তারল্য সংকট দ্বারা কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়? ঝুঁকি ও মুনাফার মধ্যে কিরূপ সম্পর্ক? পোর্টফোলিও নীতি কেন গ্রহণ করা হয়? একজন বিনিয়োগকারী কেন পোর্টফোলিও নীতি অনুসরণ করবেন? এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পোর্টফোলিও নীতি কেন গ্রহণ করা হয় এটি তোমরা মাস্ট পরীক্ষার আগে দেখে যাও। চলতি সম্পত্তির স্বল্পতার কারণে কোন প্রতিষ্ঠানে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? ঝুঁকি ও আয়ের মধ্যে কিরূপ সমন্বয় সাধন করা হয়? মুনাফা সর্বাধিকরণ বলতে কি বুঝো? মুনাফার সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়? সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায়? সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত কেন? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পদ সর্বাধিকরণ কিভাবে করা হয়? সম্পদ সর্বোচ্চকরণ নির্দেশক কি? মুনাফার দক্ষতা মাপকাঠি। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বুঝো? এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা দেখে যাবা। ব্যবসায়ের নৈতিকতা বলতে কি বোঝায়? একটি কোম্পানি কিভাবে তার সামাজিক দায়িত্ব পালন করে? একটি কোম্পানি আসলে অনেকভাবে তার সামাজিক দায়িত্ব পালন করে, যেমন হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের ব্যবসায়ের ডোনেশন প্রদান করে। এখন আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি 2025-26 তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কিছু বোর্ডের প্রশ্ন নিয়ে। যেমন সরকারি অর্থায়নের উদ্দেশ্য কি? এটি হচ্ছে ব্যয় বুঝে আয়। অবন্টিত মুনাফার কোন ধরনের অর্থায়ন? এটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন। আয়ের পূর্বে ব্যয়ের পরিকল্পনা করা হয় কোন অর্থায়নে? এটা হচ্ছে সরকারি অর্থায়নে। ব্যবসায় অর্থায়নের দক্ষতার মাপকাঠি নিচের কোনটি? মুনাফা, পূর্বে ব্যয়, পরবর্তীতে আয়। এটি কোন ধরনের অর্থায়ন বোঝায়? সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের উৎস ট্রেজারি বিল বা আয়কর এবং আমদানি শুল্ক মানে ঘুরার ঘ। অর্থায়নের বিবেচ্য বিষয়, অর্থায়নের বিবেচ্য বিষয় সবগুলো ঘ হবে। ব্যবসায় অর্থায়ন হলো অর্থ সংগ্রহ, স্বল্প মেয়াদী অর্থ বিনিয়োগ, দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ, সবগুলোই হবে। অর্থায়নের মূল মূল বিষয়বস্তু, তাহলে অর্থায়নের প্রথম ভেবে নিচে কোন কাজটি নির্ধারণ করা হয়? ব্যয়। ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য কোনটি? সম্পদ সর্বাধিকরণ। নিচের কোনটি অর্থায়নের কার্যাবলী নয়? এটি হচ্ছে বাজারজাতকরণ। সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ। কোনো ব্যক্তি আয় থেকে ব্যয় নিয়ে যে অর্থায়ন আলোচনা করা হয় তাকে আহ, ব্যক্তিগত অর্থায়ন বলে। অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কি? এটি হচ্ছে সামাজিক কল্যাণ। কত সালে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়? 1929 সালে। বিদেশি উৎস হতে ঋণ গ্রহণ করা যায় সরকারি অর্থায়নে। একটি দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে সরকারি অর্থায়ন বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কি বলে? এটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন বলে। সরকারি অর্থায়নের উদ্দেশ্য হলো সামাজিক কল্যাণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, মানে হচ্ছে খ। সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? এটা হচ্ছে আর্থসামাজিক কল্যাণ বা জনকল্যাণ সাধন। ট্রেজারি বিল কে ইস্যু করে? সে সরকার। নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত, মানে সরকারি অর্থায়ন করার বহির্ভূত যেগুলো, এটা হচ্ছে শেয়ার বিক্রয়। অর্থায়নের বিষয়বস্তু নিচের কোনটি? অর্থ সংগ্রহ ও বিনিয়োগ। রাজস্ব আয় নিচের কোনটির সাথে সম্পর্কিত? সরকার। সরকারি অর্থায়নের উদ্দেশ্য হলো সামাজিক কল্যাণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, খ হবে। আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন? এটা হচ্ছে 1950 থেকে 1960 দশকে। ব্যবসায় অর্থায়নের প্রধান উদ্দেশ্য কোনটি? ব্যবসায় অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা। পারিবারিক অর্থায়নের সর্ববিবেচ্য বিষয় কোনটি? আয়। 1970-এর দশকে অর্থায়নের মূল উদ্দেশ্য কি ছিল? ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। কোন ব্যক্তি আয় ও ব্যয় নিয়ে যে অর্থায়নে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? ব্যক্তিগত অর্থায়ন। অর্থায়নের প্রথম কাজ কোনটি? তহবিল সংগ্রহ করা। অর্থায়নের কার্যাবলী তহবিল সংগ্রহ, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, মূলধন বাজারিং সিদ্ধান্ত, সবগুলো। নিচের কোন কাজটি অর্থায়নের সাথে জড়িত?
ঠিক আছে, অর্থ সংরক্ষণ। আহ, অর্থায়নের নীতিসমূহ থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো আমরা দেখতে পাবো। নিচে কোনটি তারল্যের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে প্রাপ্য হিসাব। তারল্য হচ্ছে স্বল্পমেয়াদী যে সম্পদগুলো ছিল। তো এই তারল্য বলতে স্বল্পমেয়াদী অর্থগুলো কি বোঝায়? নগদ টাকা ও নগদ সমতুল্য হাতে রাখার প্রধান মূল উদ্দেশ্য কি? ব্যয়। মানে ব্যয়গুলো আর কি, স্বল্পমেয়াদী যে ব্যয়গুলো এগুলো হচ্ছে ইয়ে একজন বিনিয়োগকারী নিজের কোনটি অনুসরণ করে ঝুঁকি নিয়ন্ত্রণ করে থাকে? এটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। আমি সবগুলো তোমাদের সাথে আলোচনা করবো না, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আমি এগুলো আলোচনা করছি। তোমরা সবগুলোই একটু পড়ে যাবা। ব্যবসায়ের দেনাদার বৃদ্ধি পেলে কি ঘটবে? সম্পদ বৃদ্ধি পাবে। আর পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা এবং মুনাফা বৃদ্ধি। হ্যাঁ, প্রথম ক হবে উত্তর। একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হলে কি বলে? পোর্টফোলিও নীতি। ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক বা বিপরীতমুখী। তারল্য ও মুনাফার সাথে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক বা বিপরীতমুখী। ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, এটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির সাথে সম্পর্কিত। বিনিয়োগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে প্রয়োগ করা হয় কোন নীতি? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। তারল্য ও মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক? বিপরীতমুখী। তারল্যের পরিমাণ বৃদ্ধি পেলে মুনাফা কি হতে পারে? হ্রাস পেতে পারে। সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায়? শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি। নিচের কোনটি মুনাফা সর্বাধিকরণে বিবেচনা করা হয়? এটা হচ্ছে মুনাফা বৃদ্ধি। কিভাবে সম্পদ সর্বাধিকরণ করা হয়? শেয়ারের মূল্য বৃদ্ধি করে। আর নিট আয় হচ্ছে 5 লক্ষ টাকা, কোম্পানির মোট শেয়ারের সংখ্যা হচ্ছে 50,000, শেয়ার প্রতি আয় হচ্ছে তাহলে হচ্ছে 10 টাকাই হবে। মুনাফা সর্বাধিকরণের নির্দেশক কোনটি? শেয়ার প্রতি আয় বৃদ্ধি। একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য পরিমাণের সূচক কোনটি? এটা হচ্ছে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ দ্বারা কি বোঝায়? এটি হচ্ছে নিট বর্তমান মূল্য বৃদ্ধিকরণ। বাকিগুলো তোমরা পড়ে নিবা। এটি হচ্ছে আমাদের শেষ পেজ। আচ্ছা, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হলো মানসম্মত পণ্য সরবরাহ করা এবং নিয়মিত লভ্যাংশ প্রদান। মুনাফা সর্বাধিকরণের সীমাবদ্ধতা হলো মুনাফা অর্জনের সময় বিবেচনা করা হয় না, নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। প্রথম দুইটি হবে ক। ধন্যবাদ। এই নিয়ে এইভাবে আমাদের হচ্ছে প্রথম অধ্যায়টি শেষ হলো। আমরা অর্থের সময়মূল্য চাপটা নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে পাশে থাকার জন্য।